আমরা জাত্যর্থ ও ব্যক্তর্থ পড়েছি। তো জাত্যর্থ ও ব্যক্তর্থের মূল বিষয় ছিল যে জাত্যর্থ হচ্ছে পদের গুণগত দিক আর ব্যক্তর্থ হচ্ছে পদের ব্যাপনার দিক বা বিস্তৃতির দিক বা সংখ্যাগত দিক। তো এর আগে আমরা যখন প্রথম চ্যাপ্টারে দেখলাম যৌক্তিক সংজ্ঞা, সেখানে কিন্তু জাত্যর্থের দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে জাত্যর্থ ইটসেলফ ব্যাপার হয়েছে। তবে এখন আমরা যৌক্তিক বিভাগে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পদের ব্যাপনার দিক, অর্থাৎ পদের সংখ্যাগত বিষয়। যদি আমরা বইয়ের কনসেপ্টগুলোকে সহজভাবে ব্যাখ্যা করি, তাহলে এই জিনিসটা দ্বারা যে পদের যখন আমরা ভাগ করতে যাব, জাতিবাচক শব্দ বা পদ থেকে যখন আমরা উপজাতিবাচক শব্দ বা পদে যাব, তখন কিন্তু আমরা সেই পদের বিস্তৃতি বা ব্যাপনার দিকগুলো নিয়ে চিন্তা করব। এই পদে যাওয়ার জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে, কিছু সিদ্ধান্ত নিতে হবে। তো প্রথমেই যৌক্তিক বিভাগে যে জিনিসটা হয়, যৌক্তিক বিভাগে কোনো পদ, এর আগে আমরা পদ নিয়ে কিছু কথা বলি। পদ যারা নতুন দেখছো তাদের বিষয় হচ্ছে পদের ইংরেজি মনে রাখা টার্ম। যুক্তিবিদ্যায় পদের ইংরেজি হচ্ছে টার্ম। তো পদের ইংরেজি যখন টার্ম, তখন পদ কোথা থেকে আসলো? যৌক্তিক পদ। আমরা যদি একটা যুক্তি বাক্য দেখি, সকল মানুষ না দিয়ে আমি সাহসী করলাম, সকল মানুষ সাহসী। তো পদ এখানে এই যে সকল মানুষ সাহসী, এগুলো পদ। আর হয় মাঝখানে এখানে সংযোগ করতেছে উদ্দেশ্যপদ এবং বিধেয় পদকে, এই হচ্ছে পদ। যখন যুক্তিবাক্য কোনো বিষয়, যেমন অনেকগুলো শব্দ আছে যুক্তিবাক্যে, যুক্তিবিদ্যায় অনেকগুলো শব্দ আছে, সেগুলো আমরা যুক্তিবাক্যে ব্যবহার করতে পারি না, যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো হয়ে যায় পদ, টার্ম। সো এরপরে আমরা সেখান থেকে যাই পদ। তাহলে যুক্তি বিভাগে আমরা কীভাবে করবো? যুক্তি বিভাগের ইংরেজি হচ্ছে লজিক্যাল ডিভিশন। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একটি পদ মানুষ পদে ভাগ করা হয় একটি নীতির ভিত্তিতে। তাহলে আমরা কি পাইলাম? নীতি, পদ, আর হচ্ছে ভাগ বা বিভাগ। বিভাগ জিনিসটা বাংলাদেশে 7-8টা বিভাগ আছে হয়তো। তো এই যে বিভাগগুলো আছে, বিভাগগুলোকে কিন্তু ভাগ করা হয়েছে তাদের জায়গার উপর ভিত্তি করে, তাদের একটা বিভাগের একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে। তো যুক্তি বিভাগ জিনিসটাও এরকম, যুক্তি বিভাগ একটা নীতির উপর ভিত্তি করে ভাগ করা হয়। এখানে বাংলাদেশের বিভাগগুলোর ভাগের নীতি কি? তাদের হচ্ছে স্থানীয় জায়গা যা পরিধি। তো যুক্তি বিভাগে সেই জিনিসটা হয়। এখন নীতিকে আমরা কীভাবে দেখি? নীতি, ধরো কোনো ভাগ, যখন আমরা কোনো কিছু ভাগ করি বা কোনো বিষয়কে বলবো না, ধরো যুক্তিবিদ্যার দৃষ্টিভঙ্গি থেকে আমরা চিন্তা করি, যৌক্তিক বিভাগ যখন আমরা করতে যাব, তখন কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের যুক্তি বিভাগ করা যাবে না, শুধুমাত্র শ্রেণী বা জাতিবাচক পদের যুক্তি বিভাগ সম্ভব হয়। এটা মনে রাখবা, কারণ এটা এমসিকিউতে আসতে পারে। তো জাতিবাচক পদের যখন আমরা বিভাগ করতে যাব, তখন কিন্তু আমরা দেখব সেই বিভাগে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নীতি। কোন নীতির ভিত্তিতে আমরা বিভাগটা করতেছি, সেই নীতি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা আরেকটু বিস্তৃতি করি, তাহলে দেখো মানুষ জাতিবাচক পদের যদি আমরা ভাগ করতে চাই, তাহলে আমরা মানুষ পদকে অনেকভাবে ভাগ করতে পারি। ধরো সভ্যতার উপর ভিত্তি করে, সভ্যতা, সততা, তারপর শিক্ষা, এই যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা যে ভাগ করতে পারি। সভ্যতার উপর যদি আমরা ভাগ করি, তাহলে সভ্যতার উপর ভাগ করলে মানুষ হতে পারে সভ্য মানুষ, আর হতে পারে অসভ্য মানুষ। তো সভ্যতার উপর ভিত্তি করে আমরা সভ্য মানুষ পেতে পারি, অসভ্য মানুষ পেতে পারি। সততার উপর ভিত্তি করে আমরা সৎ মানুষ পেতে পারি, অসৎ মানুষ পেতে পারি। আবার শিক্ষার উপর ভিত্তি করে আমরা শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত দুই প্রকারের মানুষ পেতে পারি। তো এই যে আমরা শ্রেণীবিভাগগুলো করলাম, তো এখানে কি করছি? আমরা সভ্যতার উপর ভিত্তি করে সভ্য অসভ্য বের করছি। এই যে সভ্যতা, এখানে নীতি যার উপর ভিত্তি করে আমরা ভাগ করতেছি। তারপরে সততা, সৎ মানুষ এবং অসৎ মানুষ। সততা এখানে নীতি যার উপর ভিত্তি করে আমরা একটা যুক্তি বিভাগ করলাম। শিক্ষা ওই ক্ষেত্রে একটা নীতি হিসেবে কাজ করতেছে। তো
যখন আমরা লজিক্যাল ডিভিশন করি বা যুক্তি বিভাগ করি তখন একটা নীতিকে আমাদের ধরে নিতে হয়। সেই নীতি হচ্ছে যুক্তিবিদ্যা, যুক্তি বিভাগের নীতি। তো একটা বিষয় ধরো, নীতিটা আসলে এখানে কি কাজ করতেছে। তো সভ্যতা দেখো, সভ্যতা সভ্য মানুষ। তো মানুষদের পদ, মানুষের পদ, জাতিবাচক পদ, বিশাল একটা জনসংখ্যা বা বিস্তৃতি, যেটা ব্যক্তত্ব, বিশাল ব্যক্তত্ব আছে। তো সেই ব্যক্তত্বের মধ্যে সভ্যতা, যখন আমরা একটা নীতিকে ইমপ্লিমেন্ট করব, সভ্যতা, তো সেই মানুষগুলোর মধ্যে সভ্যতা আছে অথবা নেই, হয় সভ্যতা থাকতে পারে অথবা সভ্যতা না থাকতে পারে, মাঝখানে কোনো কিছু নেই। তো সভ্যতা যখনই তারা আছে তখন সে সভ্য মানুষ, আর যদি না থাকে তাহলে অসভ্য মানুষ। তো এই হচ্ছে শ্রেণী বিভাগ করার যে নীতি। এখন দেখো, মানুষ পদের যখন সভ্যতার উপর ভিত্তি করে সভ্য আর অসভ্য মানুষ বের করছি, তখন কিন্তু আমরা শুধুমাত্র দুইটা ভাগ পেয়েছি, সভ্য মানুষ এবং অসভ্য মানুষ। এর বাইরে কিন্তু আমরা কোনো ভাগ পাইনি। তো ব্যক্তত্বের দিক কিন্তু তোমাদের চিন্তা করতে হবে। জাততত্ত্ব যখন আমরা করতেছি তখন কিন্তু দেখা যেতেছে যে গুণটাই কিন্তু একটা ব্যক্তত্ব, গুণটা কিন্তু একটা ব্যক্তত্ব। তো আমরা যুক্তিবিদ্যা করছি যে যখন কোনো পদের, যখন আমরা সংজ্ঞা দিতেছিলাম, তো ধরো ধরো কোনো পদের, মানুষ পদের গুণ আছে একটা, বুদ্ধিবৃত্তি সম্পন্ন। আমার ব্যক্তিগতভাবে আমার লেখা খুবই খারাপ, যাই হোক। তো বুদ্ধিবৃত্তি সম্পন্ন আছে, এই যে গুণটা আছে, কোনো পদের একটা, ধরো একটা গুণের সাথে আরেকটা গুণ অ্যাড করলে বুদ্ধিবৃত্তি, শিক্ষা। যখনই আমরা কোনো পদের যখনই জাততত্ত্ব বাড়বে তখনই ব্যক্তত্ব কমে যাবে। পদের ক্ষেত্রে বলবো না, কারণ পদের ক্ষেত্রে যে গুণগত বিষয়গুলো পার্থক্য হতে পারে। যাই হোক, কোনো পদের যখনই জাততত্ত্ব বাড়বে তখন ব্যক্তত্ব কমে যাবে। তো এই ক্ষেত্রেও এই জিনিসটা হবে। সভ্যতার সাথে আমরা একসাথে দুইটা গুণ দিয়ে ভাগ করতে পারবো না। এটা তোমরা যুক্তি বিভাগের দ্বিতীয় অথবা তৃতীয় নামে এই জিনিসটা পাবা, মেবি তৃতীয় নামে। তো যাই হোক, আমরা যুক্তি বিভাগটা কিসের উপর ভিত্তি করে করব? একটা নীতির উপর ভিত্তি করে করব। তারপরে আমাদের দেখতে হবে সেই পদের, জাতিবাচক পদের করব বা শ্রেণীবাচক পদের বিভাগ করা যাবে। এর বাইরে কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের বিভাগ করা যাবে না। এই হচ্ছে যুক্তি বিভাগের প্রাসঙ্গিকতা। এখন যুক্তি বিভাগ কিসের জন্য দরকার? যুক্তি বিভাগ ধরো, আমরা যুক্তি বিভাগ করতে গিয়ে কিন্তু আমরা কিছু গুণ পাইতেছি। যেমন মানুষ পদের আমরা গুণ পাইতেছি সভ্যতা, সততা, শিক্ষা। এই যে তিনটা গুণ আমরা পাইলাম, এগুলো কিন্তু জাততত্ত্ব না, এগুলা সরাসরি জাততত্ত্ব না, কিন্তু এগুলো একটু গুণগত দিক। জাততত্ত্ব ভিন্ন জিনিস। তো এই যে আমরা গুণ পাইলাম, এই গুণের কিন্তু সংখ্যাগত ব্যক্তি আছে, সংখ্যাগত বিস্তৃতি আছে। তো যখন আমরা কোনো পদের শ্রেণী বিভাগ করি তখন কিন্তু আমরা ওই পদের ওই শ্রেণী, উপজাতি ধরে আমরা জাতিবাচক থেকে আমরা উপজাতি যাই। তো উপজাতিতে কী হয়, আমরা ওই উপজাতির সম্পর্কে ধারণা লাভ করতে পারি। যে মানুষগুলোকে আমরা ভাগ করার পরে আমরা সভ্য মানুষ পাইলাম, যে মানুষগুলো সভ্যতার দৃষ্টিভঙ্গিতে আছে। অপরদিকে আমরা কিছু অসভ্য মানুষ পাইলাম, নেতিবাচকভাবে তার প্রয়োজন নাই। তো এই হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করার জন্য যুক্তি বিভাগটা দরকার। আর সেই মানুষগুলোর গুণাবলী আছে কি না সেই জিনিসের উপর ভিত্তি করে আমরা যুক্তি বিভাগ করি। তো এরপরে আমি যদি যাই যুক্তি বিভাগের যে যুক্তি বিভাগের নিয়ম আছে কয়েকটা, যুক্তি বিভাগ কীভাবে করতে হবে তার উপর ভিত্তি করে মোটামুটি কয়টা নিয়ম, 5টা নিয়ম আছে। তো যুক্তি বিভাগের প্রথম নিয়ম হচ্ছে শ্রেণী বা জাতিবাচক পদের বা শব্দের বিভাগ করতে হবে। একটু আগে আমি বললাম যে শ্রেণী বা জাতিবাচক পদের বিভাগ করতে হবে। তো যখনই আমরা ব্যক্তিবাচক পদের বিভাগ করতে যাব সেটা সম্ভব হবে না। যেমন রহিম, করিম, তাদের বিভাগ করা সম্ভব হবে না, কারণ তাদের বিস্তৃতি, তাদের ব্যক্তিত্ব বা ব্যাপনার্থিক শুধুমাত্র একটি সিঙ্গেল পার্সন। আর মানুষ পদের বিশাল ব্যক্তিত্ব। তারপরে আমরা দ্বিতীয় নিয়মে যাই। দ্বিতীয় নিয়ম বলছে যুক্তি বিভাগের মূল সূত্র একই সময়ে একটি হবে। এই যে মানুষ পদের যে আমরা সভ্যতা, সততা, নীতি বা অন্যান্য যে শিক্ষা, এই গুণগুলোর উপর ভিত্তি করে মানুষ পদকে যখন আমরা ভাগ করছি, সভ্যতার উপর ভিত্তি করে আমরা সভ্য মানুষ আর অসভ্য মানুষ হিসেবে ভাগ করছি। আবার শিক্ষার উপর ভিত্তি করে শিক্ষিত মানুষ ও অশিক্ষিত মানুষ হিসেবে ভাগ করছি। তো একই সময় কিন্তু আমরা শুধুমাত্র একটি সূত্র কাজে লাগাইছি, একটি নীতি কাজে লাগাইছি। এর বাইরে কিন্তু আমরা দুইটা নীতি একই সময় কাজে লাগাই না। যেমন সভ্যতা ও শিক্ষার ভিত্তিতে ভাগ করে নাই, আমরা শুধুমাত্র সভ্যতার ভিত্তিতে ভাগ করছি, শিক্ষার ভিত্তিতে ভাগ করছি। শুধুমাত্র একটা নীতি একই সময় কাজে লাগানো যাবে। একটা জাতিকে তার উপজাতিতে বিভিন্ন গুণ বা বিভিন্ন নীতির ভিত্তিতে ভাগ করা যায়, বিভিন্ন নীতির বিভিন্ন সময় ভাগ করা যাবে, কিন্তু শুধুমাত্র একই সময়
একটি নীতি কাজে লাগাতে হবে, যেমন সব পদের ভিত্তিতে সব মানুষ ও সব মানুষ। তো এই হলো যুক্তিবিদ্যার দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম আমরা দেখব। তৃতীয় নিয়ম বলছে বিভক্ত উপশ্রেণীগুলোর একত্রিত ব্যক্তর্থ বিভাজ্য মূল শ্রেণীটির ব্যক্তর্থ সমান হতে হবে। এবার আসো মানুষকে সভ্যতার উপর ভিত্তি করে আমরা সততার উপর ভিত্তি করে আমরা করি। তো আমরা কি পাইলাম? সৎ মানুষ, আর তারপর 2 নম্বর আমরা অসৎ। 2 নম্বরে আমরা অসৎ মানুষ দেখলাম। তো এই যে মানুষ পদে আমরা ভাগ করছি, মানুষ হচ্ছে বিভাজ্য পদ। মানুষ পদে ভাগ করে যে আমরা উপজাতিগুলো পাইলাম, জাতি থেকে উপজাতিতে আসলাম। এখন ধরো মানুষ পদে মানুষ একটা জাতিবাচক পদ। এই মানুষগুলোকে তুমি যদি দেশের ভিত্তিতে ভাগ করো, বাংলাদেশি, অবাংলাদেশি বা বাংলাদেশের বাইরে, তো তাইলে কি হইতেছে? সব মানুষের একটা, এই দুইটা পত্রে যদি আমরা একসাথে অ্যাডজাস্ট করি, তাহলে আমাদের কিন্তু একটা জাতি, পুরো জাতিটা আবার আমরা জাতি পাইতেছি। যেমন গণিতে তোমরা পড়ছো সমান, সমানের ডান পাশে এবং বাম পাশ দুই পাশেই কিন্তু সমান থাকে। ধরো ডান পাশে আমরা a+b ইউজ করলাম, আর বাম পাশে a+b ইউজ করলাম, আর ডান পাশে 5 দিলাম। তো a+b = 5। তো a+b এর যে মান 5, সেই মান এইখানে 5 এর বদলে আমরা a+b ইউজ করতে পারবো। মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে যুক্তিবিভাগ, যে যখন আমরা উপজাতিগুলোর সম্মিলিত ব্যক্তত্ব জাতির ব্যক্তত্ব সমান হবে। এই হচ্ছে তোমাদের তৃতীয় নিয়ম। তো চতুর্থ নিয়মে কি বলছে? চতুর্থ নিয়মে বলছে যে বিভক্ত উপজাতিগুলো অবশ্যই পারস্পরিকভাবে বিচ্ছিন্ন হতে হবে। বিভক্ত উপজাতিগুলো পারস্পরিকভাবে বিচ্ছিন্ন হতে হবে। এখন যদি তুমি একটা নীতি ব্যবহার করো, সততা, তাহলে অবশ্যই বিভক্ত উপজাতিগুলো পারস্পরিকভাবে বিচ্ছিন্ন হবে। সৎ মানুষ এবং অসৎ মানুষ একই সময় দুইটা নীতি ব্যবহার করলে সেখানে বিভক্ত উপজাতিগুলো একই সময় পারস্পরিকভাবে বিচ্ছিন্ন হবে না বা আলাদা হবে না। যেমন সৎ গুণের উপর, যার সৎ গুণ আছে সে যে 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 সততার উপর ভিত্তি করে আমরা যখন ভাগ করবো, তখন সৎ মানুষ পাবো, অসৎ মানুষ পাবো। এখানে যার সৎ গুণ আছে তার কিন্তু অসৎ গুণ নেই। এটা এরকম এক জিনিস, সততার গুণ আছে, সততার গুণ নেই। তো একই সময় এক ব্যক্তির বা একই সময় এক জাতির মধ্যে যে উপজাতিগুলো ভাগ করবো, সেই উপজাতিগুলোর একই নীতি থাকতে পারবে না। মানে আছে অথবা নাই, দুইটা একই সময় তো হইতে পারে না। সো এই হচ্ছে চতুর্থ নিয়ম, যে তোমাদের যুক্তিবিভাগে একই সময় একটা গুণ দুইজনের মধ্যে থাকতে পারে, একই ব্যক্তির মধ্যে একটা গুণ থাকতে পারে, আবার থাকতে পারে না, এটা হইতে পারে না। তো পঞ্চম নিয়মে কি বলছে? বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতির প্রত্যেকের বেলায় প্রযোজ্য হতে হবে। তো বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতিগুলোর প্রত্যেকের বেলায় প্রযোজ্য হইতে হবে। এখন দেখো এইটা সহজ, এটা কনসেপ্টটা মনে রাখা সহজ। ধরো আমরা মানুষ পদে যখন ভাগ করছি, তখন কিন্তু আমরা সৎ মানুষ আর অসৎ মানুষ হিসেবে ভাগ করছি। আমরা শুধুমাত্র অসৎ শব্দটা ব্যবহার করি নাই। এটা হচ্ছে মানুষ পদে ভাগ করার জন্য সহজ পদ্ধতি। তো এখন কেন আমরা এই জিনিসটা ব্যবহার করলাম? ধরো অন্য কোনো পদ আমরা ভাগ করতে পারি, তখন আমরা যদি শুধুমাত্র সৎ অসৎ এই জিনিসটা দিই, তখন কিন্তু এটা কনফিউশন তৈরি করবে। তো সেই জন্য মানুষ পদে যখন যে পদকে ভাগ করবো, সেই পদের নামটা আমরা শেষে বিভাজ্য উপজাতিগুলোতে আমরা অ্যাড করব। তো তখন কিন্তু আমাদের যুক্তি বিভাগটা আরও সহজে বোধগম্য হতে হবে। তো বোধগম্য হইলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কীভাবে বিভাগ করতেছি। তো এটা হচ্ছে যুক্তি বিভাগের পঞ্চম নিয়ম। ষষ্ঠ নিয়ম আছে আসন্ন উপজাতি। সো আসন্ন উপজাতি হইতে হবে, আসন্ন উপজাতি ভিত্তিক, অর্থাৎ নিকটবর্তী জাতি। তারপরে আমরা কোথায় যাব? তারপরে দেখব লঙ্ঘনজনিত অনুভূতি আছে। সো লঙ্ঘনজনিত অনুভূতি আমরা এবার আলোচনা করব না, পরের ভিডিওতে আলোচনা করব, কারণ হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যায়।